আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইস্তানবুলে হামাস তুরস্ক গোপন বৈঠক, গাজা ইস্যুতে ও হামাসের পক্ষে এরদোয়ানের স্পষ্ট অবস্থান। ইসরায়েল সহ মিত্রদের হয়ে গুপ্তচর বৃত্তি, 17 জনের প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিল হুথি যোদ্ধারা। উইটকফ আর ট্রাম্পকে বিরল হুঁশিয়ারি দিল হামাস। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত, দুবাই দুর্ঘটনা, তেজস রপ্তানির স্বপ্ন ফিকে ভারতের, J-17 বিক্রির চুক্তি বাগালো পাকিস্তান। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, রাজনীতিতে বিতর্ক শুরু। দারফুরের কর্দোফোনে RSF ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী। যেভাবে ভারত পাকিস্তান যুদ্ধের সুযোগে ফায়দা লুটে নিল চীন, প্রতিবেদন যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের নিরাপত্তা সংকটের জন্য আফগানিস্তান দায়ী, বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিবেশে তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হামাসের জ্যেষ্ঠ নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের এই বৈঠক আঞ্চলিক কূটনীতিতে তুরস্কের অবস্থানকে আরও স্পষ্ট করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মন্তব্য। তুরস্কে অনুষ্ঠিত বৈঠকে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ নেতা খালিল আল হায়া। বৈঠকটি শুধু আনুষ্ঠানিক নয়, বরং 2 দশক ধরে হামাসের সাথে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্কের ধারাবাহিকতা বলেই বিবেচিত হচ্ছে। সূত্রগুলো বলছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হামাস প্রধান শহীদ ইসমাইল হানিয়াকে অতীতেও পরিবারের সদস্যের মতো আতিথ্য দিয়েছেন। ইসরায়েল ইতোমধ্যেই আঙ্কারাকে সতর্ক করে জানিয়ে দিয়েছে, গাজায় কোনো আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে তুরস্কের সেনা উপস্থিতি তারা মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের সামনে ইসরায়েল স্পষ্টভাবে বলেছে, তুরস্ককে গাজা পরবর্তী নিরাপত্তা কাঠামোতে অন্তর্ভুক্ত করা হলে তা ইসরায়েলের পক্ষপাতদুষ্ট পরিবেশ তৈরি করবে। গাজায় চলমান অস্থিরতার মধ্যে হামাস একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে ইসরায়েলের অভিযোগ। সাম্প্রতিক ঘটনায় 3 জন IDF সেনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও এরদোয়ান দাবি করছেন হামাস চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। অপরদিকে এরদোয়ান বহুবার প্রকাশ্যে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন এবং নেতানিয়াহু সরকারের নীতিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার প্রধান হুমকি হিসেবে উল্লেখ করেছেন। ফলে ইস্তানবুলের এই বৈঠককে অনেকেই তুরস্কের চলমান প্রো হামাস অবস্থানেরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, ইস্তানবুলের এই বৈঠক শুধু রাজনৈতিক প্রতীকই নয়, বরং গাজা যুদ্ধ পরবর্তী ভূ রাজনৈতিক মানচিত্র গঠনে তুরস্কের সম্ভাব্য ভূমিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ইসরায়েল তুরস্ক সম্পর্ক বহু মাস ধরেই টানাপোড়েনপূর্ণ, আর এই বৈঠক সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক কূটনীতির নজর ইসরায়েল, গাজা এবং আঞ্চলিক শক্তিগুলোর নতুন অবস্থানের দিকে। ইস্তানবুল বৈঠক সেই বৃহত্তর সমীকরণে নতুন প্রশ্ন যোগ করল। এরদোয়ান কি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলাতে চাইছেন, নাকি এটি কেবল একটি বার্তা যে তুরস্ক হামাসকে কৌশলগত মিত্র হিসেবেই দেখছে? ইসরায়েল সহ মিত্রদের হয়ে গুপ্তচর বৃত্তি, 17 জনের প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিল হুথি যোদ্ধারা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 17 জনকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ইয়েমেন। দেশটিতে হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি বিশেষ অপরাধ আদালত এই রায় দেয়। রোববার হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হুথি গণমাধ্যমের দাবি, অভিযুক্তরা মার্কিন, ইসরায়েলি ও সৌদি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিল। রায়ে বলা হয়, মৃত্যুদণ্ড সর্বসাধারণের সামনে কার্যকর করা হবে, যাতে অন্যদের জন্য উদাহরণ হিসেবে কাজ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলায় মোট 20 জনকে বিচার করা হয়। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষকে 10 বছরের কারাদণ্ড এবং আরেক ব্যক্তিকে সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। হুথি গণমাধ্যম জানায়, মোসাদের কর্মকর্তারা অভিযুক্ত ইয়েমেনি নাগরিকদের সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন। তাদের দেয়া তথ্যে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে বহু মানুষ নিহত হয় এবং বড় ধরনের অবকাঠামো ধ্বংস হয়েছে। গাজায় সহিংসতা ফের বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে হামাস প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্কবার্তা দিল।
হামাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বিরল সতর্কবার্তায় বলা হয়, উইটকফার ট্রাম্প শোনো, যা বিশ্লেষকদের মতে ওয়াশিংটনকে ইসরায়েলি অভিযানে আরও সংযত অবস্থান নেয়ার ইঙ্গিত দিতে চাওয়া হয়েছে। সম্প্রতি মার্কিন ইহুদি দানশীল ব্যক্তি স্টিভ উইটকফের তেল আভিভ সফর ও ট্রাম্পের পরামর্শকে ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয় এবং হামাসের বক্তব্য সেই প্রেক্ষাপটকেই লক্ষ্য করছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি বিমান ও স্থল হামলা জোরদারের পর পরিস্থিতি দ্রুত অবনতি হয় হামাসের একটি উচ্চ পর্যায়ের দল জরুরি আলোচনার জন্য কায়রো পৌঁছেছে বলে জানিয়েছে আল হাদাত। এই প্রতিনিধি দল মিশর, কাতার এবং মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবে। মূলত যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ট্রাম্প ব্লুপ্রিন্ট নিয়েই আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো বলছে, হামাস নেতৃত্ব বর্তমানে ট্রাম্পের বহু ধাপের পরিকল্পনা, গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা গুরুত্বের সাথে বিবেচনা করছে। তবে এই আলোচনা অত্যন্ত স্পর্শকাতর, কারণ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং স্থানীয় পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন, কায়রোর জরুরি আলোচনা ব্যর্থ হলে গাজার ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ধসে পড়তে পারে। মিশর ও কাতার ইতোমধ্যে পক্ষগুলোকে সংযম দেখানোর আহ্বান জানালেও সীমান্তের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা হামাসের লঙ্ঘনের জবাব দিচ্ছে। অন্যদিকে হামাস দাবি করছে ইসরায়েলি বাহিনী বারবার চুক্তির সীমানা অতিক্রম করে অভিযান চালাচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনো স্পষ্ট নয়। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত, দুবাই দুর্ঘটনা, তেজস রপ্তানির স্বপ্ন ফিকে ভারতের, J-17 বিক্রির চুক্তি বাগালো পাকিস্তান। দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনা বিশ্বজুড়ে অস্ত্র ক্রেতাদের সামনে ভারতের গুরুত্বপূর্ণ এক প্রতীকের আস্থায় নতুন করে চির ধরেছে। দীর্ঘ 4 দশকের লড়াই পেরিয়ে ভারত এই যুদ্ধবিমান তৈরিতে সফল হয়, কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানের বেশিরভাগেরই ক্রেতা ভারতীয় সামরিক বাহিনী। ওই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, তবে এটি এমন এক সময়ে এবং এমন এক স্থানে ঘটেছে যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও তার সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন হাজির হয়েছিল। মাত্র 6 মাস আগেই দুই প্রতিবেশী মুখোমুখি হয়েছিল বহু দশকের সবচেয়ে বড় আকাশ যুদ্ধে। জনসম্মুখে ভারতের প্রযুক্তিগত গর্বের এমন পতন নিঃসন্দেহে দেশটির রপ্তানি পরিকল্পনায় প্রভাব ফেলবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনায় নিহত উইং কমান্ডার নমনস সিয়ালের প্রতি দেশ সম্মান জানালেও এ ঘটনা তেজসের বিশ্ব পরিচিতির প্রচেষ্টাকে নতুন প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। দুইবারের এই প্রদর্শনী ছিল ভারতের স্বপ্নের অগ্রগতির মঞ্চ, কিন্তু সেখানেই হোঁচট খেল ভারত। মার্কিন মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের নির্বাহী পরিচালক ডগলাস এ বার্কি বলেন, দৃশ্যটা অত্যন্ত কঠোর। ইতিহাস বলছে বড় বড় এয়ার শোতে যেখানে দেশ এবং শিল্পখাত নিজেদের অর্জন দেখাতে চায়, সেখানে এমন দুর্ঘটনা উল্টো বার্তাই দেয়। তার ভাষায়, একটা দুর্ঘটনা মানে একেবারে প্রকাশ্যে ব্যর্থতা, তবে নেতিবাচক প্রচারের ধাক্কা সাময়িক হবে এবং তেজস আবারও গতি ফিরে পাবে বলে তিনি মনে করেন। প্যারিস ও ব্রিটেনের ফার্ন বরোর পর দুবাই বিশ্বের 3য় বৃহত্তম এয়ার শো। এমন দুর্ঘটনা খুবই বিরল। 1999 সালে প্যারিস এয়ার শোতে এক রুশ Su-30 যুদ্ধবিমান নিচে নামার সময় বিধ্বস্ত হয়, আর তার 1 দশক আগে সোভিয়েত MiG-29 একই স্থানে ভেঙে পড়ে। দুই ক্ষেত্রে পাইলটরা বেঁচে যান। তারপরও ভারত পরবর্তী সময়ে এই দুই ধরনের বিমানই কিনেছিল। বার্কির মতে, যুদ্ধবিমান কেনা বেচা যে রাজনৈতিক বাস্তবতার উপর নির্ভর করে, তা সাধারণত এমন এক ঘটনার প্রভাব ছাপিয়ে যায়। ভারত 1980 দশকে তেজস প্রকল্প শুরু করে, উদ্দেশ্য পুরনো সোভিয়েত MiG-21 প্রতিস্থাপন। MiG-21 এর শেষ বিমানটি অবসর নিয়েছে সম্প্রতি, কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যথাসময়ে ডেলিভারিতে ব্যর্থ হওয়ায় এই বিমানগুলোর অবসর বারবার বিলম্বিত হয়েছে। MiG-21 বহরকে আরও আগেই অবসরে পাঠানোর কথা ছিল ভারতের। রাষ্ট্রায়ত্ত HAL দেশে উন্নত Mk-1 সংস্করণের 180টি যুদ্ধবিমান তৈরির অর্ডার পেয়েছে, কিন্তু GE অ্যারোস্পেসের ইঞ্জিন সরবরাহ শৃঙ্খলে জটিলতার কারণে এখনো ডেলিভারি শুরু করতে পারেনি HAL। সম্প্রতি অবসর নেয়া HAL এর এক সাবেক নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুবাই দুর্ঘটনা এই মুহূর্তে রপ্তানির সম্ভাবনাকে শূন্যে নামিয়ে এনেছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটি অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীর দিনে সম্পন্ন হবে। হুমায়ুন কবিরের এই ঘোষণার পর রাজ্য রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তিনি ভোটের স্বার্থে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন। বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি বলেন, তৃণমূল নেতারা বিশেষ করে হুমায়ুন কবির ঘৃণার রাজনীতির জন্য পরিচিত। তার ভোট ব্যাংক বাঁচাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা বক্তব্য এসেছে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, কেউ যদি মসজিদ বানাতে চায় এতে সমস্যা কি? বাবরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সংসদ সদস্য সুরেন্দ্র রাজপুতও বলেছেন, যে কেউ উপাসনালয় নির্মাণ করতে পারে, মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ, এতে বিতর্ক করার কোনো কারণ নেই। ধর্মীয় মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি জানিয়েছেন, যেখানে একবার মসজিদ তৈরি হয় সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কমবে না। হুমায়ুন কবির জানিয়েছেন, মসজিদ নির্মাণে 3 বছর সময় লাগবে এবং বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তবে রাজ্য রাজনীতিতে এই ঘোষণা ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি করেছে, তথ্যসূত্র জানায় এনডিটিভি। সুদানের দারফুর অঞ্চলের উত্তর ও পশ্চিম কর্দোফান অঞ্চল জুড়ে গতকাল শনিবারও ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী এসডিএফ। দেশটির দক্ষিণে চলা তীব্র সংঘর্ষের এই নতুন অধ্যায় নিশ্চিত করেছে সামরিক সূত্র। জানিয়েছে, বিদ্রোহী সশস্ত্র আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে পিছু হটতে বাধ্য করেছে এসডিএফ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার কার্দোফোনের উমো সামিমা নামের কৌশলগত এলাকায় সকাল থেকেই ভারী অস্ত্রের গর্জন শোনা যায়। এল ওবেইদের পশ্চিমে মাত্র 50 কিলোমিটার দূরের এই বদ্বীপ সদৃশ সংযোগস্থলই উত্তর ও পশ্চিম কর্দোফোনকে জুড়ে রেখেছে। ওই পথেই মুখোমুখি সেনাবাহিনী ও আরএসএফ। আনাদোলুকে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সামিয়ায় সেনারা ভারী এবং হালকা অস্ত্রের সমন্বিত আক্রমণ চালিয়ে উত্তর কর্দোফোনের দিকে অগ্রসর হচ্ছে। বিদ্রোহীরা দখল ভাঙতে চালানো আক্রমণ আরো ঘনীভূত হয়েছে। সূত্রগুলো আরো বলছে, পশ্চিম কর্দোফোনের আল খুয়াই এলাকার পশ্চিম অক্ষ বরাবরও অগ্রযাত্রা চলমান। এল ওবেইদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরেই এই অভিযান এগোচ্ছে সেনারা, সঙ্গে আছে তাদের মিত্র বাহিনীগুলো। মঙ্গলবার সেনাবাহিনী জানিয়েছিল, কর্দোফোন জুড়ে কয়েকটি ফ্রন্টে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশ্লেষকরা এটিকে দারফুরের দিকে এগোনোর লক্ষণ হিসেবেই দেখছেন। অঞ্চলটি এখন পুরোপুরি আরএসএফ এর দখলে। অন্যদিকে আরএসএফ দাবি করেছে, উত্তর কর্দোফোনের জাবাল আবু সুনুন, জাবাল ইসা ও আল আইয়ারা এলাকায় তারা অগ্রযাত্রা বজায় রেখেছে। এর আগে গত 26 অক্টোবর আরএসএফ এল ফাশের শহর দখল করে এবং সেখানে সাধারণ মানুষের ওপর গণহত্যা চালায় বলে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন বলছে। পশ্চিম সুদানের দারফুরের 5টি অঙ্গরাজ্যই এখন আরএসএফ এর নিয়ন্ত্রণে। বিপরীতে সেনাবাহিনী দক্ষিণ, উত্তর, পূর্ব ও কেন্দ্রের মোট 13টি রাজ্যের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণে রেখেছে, যার মধ্যে রাজধানী খার্তুমও আছে। যেভাবে ভারত পাকিস্তান যুদ্ধের সুযোগে ফায়দা লুটে নিল চীন, ভারত পাকিস্তান সংঘাতকে সুযোগ হিসেবে ব্যবহার করে অস্ত্র পরীক্ষা ও প্রচার করেছে চীন, এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় কমিশনের বার্ষিক প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়েছে, গত মে মাসে 4 দিনের সংঘাত চলাকালীন চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থা, HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, PL-15 আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং জে-10 যুদ্ধ বিমান প্রথমবারের মতো সক্রিয় যুদ্ধে ব্যবহৃত হয়। কমিশন এটি বাস্তব যুদ্ধক্ষেত্রের পরীক্ষা হিসেবে উল্লেখ করেছে। সংঘাতের কয়েক সপ্তাহ পর চীন পাকিস্তানকে 40টি J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, KJ-500 বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয়। এছাড়া সংঘাতের পর চীনা দূতাবাসগুলো তাদের অস্ত্র ব্যবস্থার সাফল্য আন্তর্জাতিক বাজারে প্রচার করে বিক্রি বাড়ানোর চেষ্টা করে। তবে কমিশন বলেছে, সংঘাতটিকে যদি প্রক্সি ওয়ার বলা হয়, এতে চীনের ভূমিকা অতিরঞ্জিতভাবে দেখানো হবে। রিপোর্টে আর উল্লেখ করা হয়েছে, চীন ফরাসি রাফাল যুদ্ধবিমানকে বদনাম করতে একটি বিভ্রান্তিমূলক প্রচারণা চালায়।
ফরাসি গোয়েন্দা সংস্থার বরাতে বলা হয়েছে, চীন ভুয়া সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে রাফালের ধ্বংসাবশেষ প্রচার করেছে এবং এমনকি ইন্দোনেশিয়াকে রাফাল ক্রয় বন্ধে রাজি করিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য রিপোর্টটিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র মাও নিং বলেছেন, কমিশন সবসময় চীনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট, তাদের কোনো বিশ্বাসযোগ্যতাও নেই। রিপোর্টে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তৈরি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মূলত অতীতের ভুল সিদ্ধান্তের ফল, বিশেষ করে আফগান তালেবানদের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং চা খেতে কাবুলে উচ্চ পর্যায়ে সফর করা, এই ধরনের নীতির কারণেই আজকের সংকট। সামা টিভির মেরে সওয়াল অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আসিফ সতর্ক করেন, পাকিস্তানের ভেতরে প্রক্সি যুদ্ধ আবারও তীব্র হচ্ছে এবং ভারতের সাথে আরেকটি সংঘাতের ঝুঁকি এখনো বাস্তব। তিনি নীতি নির্ধারকদের তীব্র সমালোচনা করে বলেন, অতীতে যারা মনে করেছিলেন তালেবানের সাথে তাদের গভীর সামঞ্জস্য রয়েছে, তারা ভয়াবহ ভুল করেছিলেন। যারা কাবুলে গিয়ে চা খেতেন তারা আজকের পরিস্থিতির জন্য দায়ী বলেন তিনি। যারা ভেবেছিলেন তারা আমাদের সঙ্গে আছে, তারা বড় ধরনের ভুল করেছিলেন। খাজা আসিফ বলেন, এক সময় পুরো তালেবান নেতৃত্ব পাকিস্তানেই বসবাস করত। এ বিষয়টি জাতীয়ভাবে গভীর আত্মসমালোচনার দাবি রাখে। এ নিয়ে আমাদের গভীর অনুশোচনা থাকা উচিত। তিনি মন্তব্য করেন, প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তান আবারও প্রক্সি সংঘাতের বেড়ে যাওয়ার তৎপরতার মুখোমুখি হচ্ছে। এরই সাথে শেষ করব এখনকার জাগো টিভির আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ইস্তানবুলে হামাস তুরস্ক গোপন বৈঠক, গাজা ইস্যুতে ও হামাসের পক্ষে এরদোয়ানের স্পষ্ট অবস্থান। ইসরায়েল সহ মিত্রদের হয়ে গুপ্তচর বৃত্তি, 17 জনের প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিল হুথি যোদ্ধারা। উইটকফার ট্রাম্পকে বিরল হুঁশিয়ারি দিল হামাস। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত, দুবাই দুর্ঘটনা, তেজস রপ্তানির স্বপ্ন ফিকে ভারতের, J-17 বিক্রির চুক্তি বাগালো পাকিস্তান। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, রাজনীতিতে বিতর্ক শুরু। দারফুরের কর্দোফোনে RSF ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী। যেভাবে ভারত পাকিস্তান যুদ্ধের সুযোগে ফায়দা লুটে নিল চীন, প্রতিবেদন যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের নিরাপত্তা সংকটের জন্য আফগানিস্তান দায়ী, বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।